আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাদি কি মারা গেছে? এই খবরে সয়লাব আবারও সোশ্যাল মিডিয়া। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছি, কারণ এই ছেলেটাকে আমি খুব ভালোভাবে দেখেছি এবং কথা বলেছি বহুবার। এত ব্রিলিয়ান্ট নলেজেবল ছেলে, নলেজেবল উদীয়মান রাজনীতিবিদ আসলে আমাদের মাঝে আর কখন আমরা পাবো আমি জানি না। খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। সে কি মারা গেছে কি না, অনেকেই ইন্নালিল্লাহ পড়ছেন, অনেকেই ইতিমধ্যে হাদিকে, তার মৃত্যুকে বরণ করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে, সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন, এটি ফুলে বারবার ফুলে যাচ্ছিল, ফুলে রক্তক্ষরণ হয় কি না, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত, তখন ঘোষণা দিত। শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছি, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে, সেটার উপরে নির্ভর করছিলেন। তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না হয়তো। এরপর আল্লাহ তো সব কিছুর মালিক, সেই সুযোগ আর আছে কিনা জানি না। তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে, এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা। কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামি করবে না যে একজন মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে, এটা করবে না অন্তত পক্ষে। তো মেনে নিতে হবে আমাদেরকে। এরপর করণীয় কী? এরপর করণীয় হলো ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি, সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি, সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ ২৪-এর জায়গাতে সবাইকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবাইকে, যারা বাংলাদেশের পন্থী, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, তাদেরকে একসাথে হতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা যারা দেখছেন, আমাদের অনেক বেলা হয়ে গেছে। এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এবং এখন তো আওয়ামী লীগ নাই, তবুও আজকে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে, আমরা সেটি এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখব না। তার মানে ভারত এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। সামান্য নেপাল থেকে মুষ্টা খেয়ে বের হয়েছে। আর আমাদের একটা ১৮-১৯ কোটি মানুষের দেশ, ১৯ কোটি মানুষের দেশ, ঢাকা শহরে যেখানে পা রাখবার যাওয়া পায় না, জায়গা পাওয়া যায় না, সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে, এবং সেই চলে যাওয়াটা কত সুন্দরভাবে বর্ডার পার হয়েছে। যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায়, সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে, কারা পার করেছে সেই ২৪-এর হত্যাকারীদের, কারা পার করেছে সেই লুকিয়ে থাকা সেনা কুঞ্জে লুকিয়ে থাকা ৬৫০ অপরাধীদেরকে কারা পার করেছে, এগুলি এখন বড় প্রশ্ন। তার মানে এখানে বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। সরকার বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে। অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের ৮০% মানুষ এখনও পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে। তাদেরকে মিসগাইড করা হয়েছিল, তাদেরকে মিসগাইড করা হচ্ছে। আমরা দেশকে বাঁচাই। আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি, এটাকে শুধুমাত্র এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে, যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে, মানে আপনার এমপিদের খাই এমপিদেরকে এমপি করা হয়, এরা বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারবে না, এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না। জনাব তারেক রহমান যদি এখনও সময় থাকে, আমি
আহ্বান বা আমি অনুরোধ করব, প্লিজ আগে দেশকে বাঁচানোর জন্য যে আহ, সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, জাতীয় সিদ্ধান্ত, আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে। আপনি এখন এই দেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব, আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরও ছড়িয়ে দিবেন। আপনার বিষয়ে মানুষ নতুন করে আশা বাড়ছে, বিভিন্ন দলও আপনার উপরে ভরসা রাখছে। প্লিজ সবাইকে নিয়ে একটা সরকার গঠন করার চিন্তা করুন, একটা শক্তিশালী সরকার গঠন করার চিন্তা করুন। সরকার তো গঠন করাই যাবে, কিন্তু সেই সরকার কতটুকু দেশকে পরিচালনা করে সামনের দিকে এই পার্শ্ববর্তী রাঘব বোয়ালকে ফেস করে সামনে এগিয়ে নিতে পারবে, সেটি হলো ইম্পর্ট্যান্ট। আমি অনুরোধ করব আপনার কাছে, আপনি এই বিষয়টিকে আবারও ভাবুন। দেশের জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় যে ইস্যুসগুলি আছে, স্বার্থগুলি আছে, এগুলিকে রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার বলিষ্ঠ নেতৃত্ব এখন এই দেশের জন্য প্রয়োজন। যারাই আছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার, তাদেরকে খুঁজে বের করুন এবং অবশ্যই জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটা সামনের সরকারকে করার মতো আপনার পরিকল্পনা করুন। আপনি দেশে আসছেন, এখন আমি মনে করি যে সামনে আর কোনো হাদির আপনার প্রতি যে একটা, আপনার কথাবার্তা শুনে দেশে আসা না আসা নিয়ে সেখানেও একটা শঙ্কা দেখা যাচ্ছে। এইসব সংকটকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি মোকাবেলা না করা যায়, কখনো এইসব শঙ্কা থেকে মুক্ত হবে না বাংলাদেশ। আই টেল ইউ, আপনি এই জায়গাটাতে বেশি নজর দিন। জাতীয় একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সরকার হোক আর যাই হোক, বাংলাদেশের পক্ষের শক্তি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আজকে কথাটি মনে রাখুন দয়া করে, জনাব তারেক রহমান, এবং আমার দেশের মানুষ যারা আমার দেখছেন এই মুহূর্তে, হাদি আর ফিরে আসবে না। হাদি মারা গেছে, বাংলাদেশে থাকাকালীনই মারা গেছে। এখন এবার কেয়ার হসপিটালে যদি এই ধরনের ঘটনার বা এই ধরনের ডিক্লারেশন দেয়, হসপিটালের নিরাপত্তার একটা বিষয়। আজকাল হাদিকে কোটি কোটি মানুষ ভালোবাসে, ইতিমধ্যে সে আমাদের জাতীয় বীরে পরিণত হয়েছে। সুতরাং সেখানে হয়তো এই লোড সামলাতে পারবে না বলেই সরকার সহকারে পরিকল্পনা করে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। আর আমি বারবার বলে রাখছি সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আপনার ক্যাবিনেটকে রিশাফল করুন, আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন, আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন। আপনি অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীগুলির যারা দায়িত্বে রয়েছে তাদেরকে মাস্ট পরিবর্তন করুন। এই মুহূর্তে পরিবর্তন প্রয়োজন, শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন প্রত্যেকটা বাহিনীর। প্লিজ দেশটাকে রক্ষা করুন সবাই মিলে, এরপর সব কিছু করা যাবে, আগে দেশ রক্ষা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা সবার জন্যে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ঘটনাটি, তা আপনারা ইতিমধ্যে জেনেছেন। জুলাইয়ের অন্যতম মুখ শরীফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই। লাখো কোটি মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, ভালোবাসা, দোয়া সব কিছুকে ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। শরীফ ওসমান বিন হাদি। তো প্রিয় দর্শক, আপনাদের জানা আছে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। তার আগে তিনি ঢাকার এভার কেয়ারে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হয়ে তারপর এভার কেয়ার থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল তাকে। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ 9:45টার দিকে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আর এইটি আমরা জানতে পারলাম প্রধান উপদেষ্টার ভাষণ থেকে। তাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন ফোন করে জানিয়েছিলেন তার মৃত্যুর সংবাদটি। প্রধান উপদেষ্টা তার ভাষণে সেটি আমাদের সঙ্গে শেয়ার করলেন। গতকালও আমরা জানতে পেরেছিলাম তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছিল। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী একই ব্যক্তি ভিভিয়ান বালাকৃষ্ণন ফোন করেছিলেন অধ্যাপক ইউনূসকে তার ক্রিটিক্যাল অবস্থা জানাবার জন্যে। তো আমরা তখনই আসলে একটি আশঙ্কা করছিলাম যে হাদি বোধহয় আর বাঁচবেন না। তিনি ডাক্তারদের বর্ণনা, ব্রিফিং, বিভিন্ন সময় আমরা যতটুকু জেনেছি, যেখানে তার আঘাত লেগেছিল মস্তিষ্কে, তার বেঁচে থাকবার সম্ভাবনা খুবই কম ছিল। তবুও চেষ্টা করা হয়েছে, সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছেন। এমনকি সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যেও তাকে নিয়ে যাবার পরিকল্পনা ছিল ডাক্তারদের, যদি তার শারীরিক অবস্থা অ্যালাউ করতো। কিন্তু তার শারীরিক অবস্থা অ্যালাউ করেনি শেষ পর্যন্ত। এবং আমরা সর্বশেষ তার আপডেট জেনেছিলাম যে তার পরিবার অনুমতি দিয়েছে তাকে সিঙ্গাপুরেই, যাতে যে জটিল অপারেশনটি করবার কথা, মস্তিষ্কের কোনো একটি জায়গায় গুলির এক অংশ বিশেষ রয়ে গিয়েছিল,
সেটি অপসারণ করা খুব ডিফিকাল্ট ছিল, কষ্টসাধ্য ছিল এবং ঝুঁকিপূর্ণ ছিল। তো সর্বশেষ পরিবার তাকে তার অপারেশনটি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে হওয়ার জন্য অনুমতি দিলে সেখানে অপারেশনটি করা হচ্ছিল। তখনই বোধহয় জটিলতা তৈরি হয় এবং তিনি এক পর্যায়ে আর যুদ্ধ করতে পারেননি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে পারেননি, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো হাদির মৃত্যু পুরো দেশকে শোক সাগরে ভাসিয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, অনেকেই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে জুলাইয়ের যে আবেগ, জুলাইয়ের যে সেন্টিমেন্ট, জুলাইয়ের যে স্পিরিট, সেটি অনেকের মধ্যে আমরা আর দেখিনি। সেই স্পিরিট অনেকের মধ্য থেকে হারিয়ে গিয়েছিল। কিন্তু হাদি ছিলেন একমাত্র ব্যক্তি আমাদের দেখা মতে, আমাদের জানা মতে, যিনি জুলাই স্পিরিট তখন থেকেই ধারণ করছিলেন। জুলাই অভ্যুত্থানের আগে থেকে শুরু করে শেষ অবধি তিনি কিন্তু জুলাই স্পিরিট ধারণ করছিলেন। কোনো ব্যক্তিগত লোভ লালসা তাকে স্পর্শ করেনি। প্রিয় দর্শক, জুলাই অভ্যুত্থানের সময় হাদির নামটি তেমন উচ্চারিত হয়নি, বাট অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি যখন ইনকিলাব মঞ্চ বানালেন, ইনকিলাব মঞ্চের মুখপত্র হয়ে তিনি নানামুখী কর্মকাণ্ড চালালেন, তখন কিন্তু হাদির নামটি আলোচিত হয়েছে দেশব্যাপী এবং হাদির এই দেশে লক্ষ লক্ষ ভক্ত তৈরি হয়েছে। তো হাদি গত অক্টোবরে বঙ্গভবনের সামনে সমাবেশ করেছিলেন, বঙ্গভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের ব্যাপারে। এর বাইরেও তিনি আওয়ামী লীগের বিচার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছিলেন ক্রমাগত, এবং এইসব কথা তিনি শাহবাগে অবস্থান করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুরো দেশকে জানাচ্ছিলেন। এবং তখনই কিন্তু হাদি দেশব্যাপী একটি পরিচিতি লাভ করেন এবং ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি ছাত্র জনতার মধ্যে। তো হাদির সব কথা সঙ্গে আমরা হয়তো একমত হব না, তার মতাদর্শের সঙ্গে অনেকেরই দ্বিমত থাকবে এবং আছে, আর এটি স্বাভাবিক। কিন্তু এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই, সম্ভবত তার একেবারে ওয়ার্স্ট এনিমিও বলবে যে দেশপ্রেমের যে বিষয়টি, যে জায়গাটি, এইটি কিন্তু পুরোপুরি হাদির মধ্যে পরিলক্ষিত হয়েছে। কোনো ফাঁক ছিল না, হাদি যা বিশ্বাস করতেন তাই বলতেন, সেটি বলতেন যেটি বিশ্বাস করতেন, এমন কিছু বলতেন না যা তিনি বিশ্বাস করতেন না, সমস্ত আন্তরিকতা নিয়ে বলতেন। আর তার বিভিন্ন কর্মকাণ্ড প্রমাণ করেছে হাদি আগাগোড়া একজন সৎ মানুষ ছিলেন। এই জন্যই বোধহয় তার লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত তৈরি হয়েছিল গত কয়েক মাসে। তো আমরা দেখেছি হাদি কিভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, যেখানে জুলাই অভ্যুত্থানের অনেকে বলার চেষ্টা করেছিলেন যে নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে। তো সেখানে হাদিকে দেখা গিয়েছে ফজরের নামাজ পড়ে মসজিদ কেন্দ্রিক মুসল্লিদের সঙ্গে মত বিনিময় করছেন, ভোট প্রার্থনা করছেন, মুসল্লিদের কনভিন্স করবার চেষ্টা করছেন এবং মুড়ি বাতাসা খাইয়ে তিনি এক নতুন কিছু দেখাচ্ছিলেন আমাদের। এই মুড়ি বাতাসার গল্প কিন্তু আমার ছোটবেলার গল্প। তখন নির্বাচনে, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে, মেম্বার চেয়ারম্যান নির্বাচনে গ্রামে দেখেছি আমি লোকেরা মুড়ি, চানাচুর, মুড়ি বাতাসা এসব খাওয়াতো। তো হাদি তার সামর্থ্য অনুযায়ী, যেহেতু হাদির অতিরিক্ত টাকা ছিল না, অন্যদের মতো টাকা খরচ করে মানুষকে ইমপ্রেস করবার কোনো প্ল্যানও ছিল না, হাদির টাকাও ছিল না। তো হাদি মসজিদ কেন্দ্রিক প্রচারণা চালিয়েছেন মুড়ি বাতাসা খাইয়ে, এবং এমনকি তিনি সম্ভাব্য ভোটারদের কাছ থেকে সামান্য অনুদানও গ্রহণ করেছিলেন, এবং সেই টাকা তিনি কোথায় খরচ করছেন, কত টাকা অনুদান পেয়েছেন, সেগুলো তিনি তার ফেসবুকে কিন্তু প্রকাশ করতেন নিয়মিত। তো এইখানে হাদির দেশপ্রেম, হাদির ব্যক্তিগত সততা, এটি পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমাদের জানা আছে যে সময়টিতে আমরা এখন বাস করি, সেই সময় কিন্তু মুড়ি বাতাসা খাইয়ে মানুষকে কনভিন্স করার সময় না এটি। কিন্তু হাদি গিয়েছিলেন প্রচলিতের বাইরে। সততা ছিল তার মূল মন্ত্র, ব্যক্তিগত সততা ছিল তার ক্যাপিটাল, তার পুঁজি। সেটিকেই কেন্দ্র করে তার সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হচ্ছিল। তো নতুন কিছু দেখাচ্ছিলেন তিনি, নতুন বন্দোবস্ত। আমরা এটি কি বলতে পারি আসলে? অনেকেই মুখে মুখে বলছেন নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কিছুই তারা করতে পারেননি, কোনো কিছু তারা দেখাতে পারেননি। বরং জুলাইকে তারা বিতর্কিত করেছেন, জুলাইকে তারা পুঁচিয়েছেন। অনেকের কথাই বলা যায়, এই মুহূর্তে তাদের কথা বলবো না, কারণ এই এপিসোডটি হাদিকে নিয়ে করছি। কিন্তু হাদি ছিলেন ব্যতিক্রম, তার কথা বার্তায় সব কিছুতে আমরা আন্তরিকতা লক্ষ্য করেছি। আমি আবারও বলছি, তার মতাদর্শের সঙ্গে আমারও দ্বিমত আছে অনেক বিষয়ে, সব বিষয়ে আমিও একমত নই, বাট তার দেশপ্রেমের জায়গাটি নিয়ে কোনো প্রশ্ন কারোই থাকা উচিত না, থাকতে পারে না। আর হাদির গুলিবিদ্ধ হবার ঘটনাটি গত শুক্রবারের ঘটনা,
তো তখনও তিনি জুম্মার নামার শেষে কিছু প্রচারণা চালিয়ে রিকশায় করে ফিরছিলেন। তো তখন তিনি গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল আরোহী 2 দুর্বৃত্ত এবং তারা আওয়ামী বাকশালী, তারা হাদিকে গুলি করেন। তো সেই থেকে এরকম চলছে। হাদির একটি ছোট বাচ্চা আছে, তার বয়স সম্ভবত 9 বা 10 মাস হবে। তো সেই বাচ্চাটি কোনোদিন জানতে পারবে না তার বাবা কেমন ছিলেন, বাবার আদর্শে কোনোদিনই পাবে না। হাদির মা বাবা, হাদির পরিবার, হাদির শোক সন্তপ্ত স্ত্রী সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। এবং হাদিকে শহীদ বলা যেতে পারে যে কোনো বিচারে, কারণ হাদি লড়েছেন ইনসাফের জন্যে। ইনসাফের জন্য যারা লড়বেন পৃথিবীর যে কোনো প্রান্তে তারা শহীদ এবং তারা মহান। সব লোক তাদের মতো হতে পারে না, সব লোক তাদের মতো সাহসী হয় না। তারা মৃত্যুকে জয় করতে পারে, মৃত্যু তাদের কাছে কিছুই না। এবং হাদির মতো লোকেরা ফিনিক্স পাখির মতো, যারা হাদির উপর গুলি চালিয়েছেন মাস্টার প্ল্যানের অংশ হিসেবে, তাদের চিন্তা ছিল হাদিকে মারবেন, মেরে ভয় দেখাবেন, সমাজকে টেরোরাইজ করবেন, জুলাই যোদ্ধাদের থামিয়ে দেবেন। আওয়ামীদের বিরুদ্ধে যারা কথা বলে, যারা উচ্চ কণ্ঠ, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেবেন। তারা ভুল করেছেন, তারা জানেন না হাদিরা ফিনিক্স পাখি, তাদের ছাই থেকে মিলিয়ন হাদি তৈরি হয়ে যায়। তারা ভুল করেছেন, তারা যদি এরকম ভুল করতে থাকেন তারা নিজেদের বিপদ ডেকে আনবেন। যথেষ্ট হয়েছে হাদির উপর যা করেছেন। আমরা বিশ্বাস করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই পৈশাচিক কর্মকাণ্ড থেকে তারা নিজেদের বিরত রাখবেন। আর ভারত থেকে যে সংস্কারী দেওয়া হচ্ছে এবং হাদির উপর গুলি যেই করেছে, যারা করেছে তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তো এইসবকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ কিন্তু উত্তেজিত। বাংলাদেশের মানুষ এটিকে ভালো চোখে দেখছে না। এই মেসেজটি ভারতের ইতিমধ্যে পাওয়ার কথা সব মাধ্যম থেকে। তাই ভারতও শুভবুদ্ধির পরিচয় দেবে বলে মনে করি, সব পক্ষ শুভবুদ্ধির পরিচয় দেবে এবং দিতেই হবে। আর হাদির ব্যাকগ্রাউন্ডে একটু বলে রাখি এখানে শেষ করবার আগে এপিসোড। হাদি বেসিকলি একজন মাদ্রাসার ছাত্র। হাদির বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। হাদির বাড়ি ঝালকাঠিতে, বৃহত্তর বরিশালের ঝালকাঠি নলছিটিতে। এবং হাদি যেই মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসার নাম হলো নেছারিয়া কামিল মাদ্রাসা। সেখান থেকে লেখাপড়া শেষ করে তিনি ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন হাদি। এবং হাদির একটি কালচারাল সেন্টার আছে, ইনকিলাব কালচারাল সেন্টার। তো সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন হাদি, ইনকিলাব মঞ্চ চালাবার পাশাপাশি। তো সব কিছুর অবসান হলো হাদির মৃত্যুর সঙ্গে সঙ্গে। কিন্তু আমরা বিশ্বাস করি হাদির যারা সহযোদ্ধা ছিলেন তারা হাদির ভালো কর্মসূচিগুলো, ভালো কাজগুলো চালিয়ে নেবেন এবং তাদের মাঝে হাদি বেঁচে থাকবেন। হাদিদের মৃত্যু হয় না, হাদিরা কোটিতে কোটি। আবারও হাদির রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক, আমাদের শোক, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু হাদির জন্য, হাদির পরিবারের জন্য থাকবে। এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার? অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা মা ভাই বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন। এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? বাংলাদেশে ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর 1 সপ্তাহ পার হলো। গত শুক্রবার ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে জুম্মার নামাজের পর তিনি রিকশা দিয়ে যখন যাচ্ছিলেন তখন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী 2 জন যুবক এসে একজন যুবক তার দিকে গুলি ছোড়েন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়ে বলেন যে ওসমান হাদিকে একটা ভারতীয় নাম্বার থেকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল। আজকের হামলা সেই উদ্বেগকেই আরো স্পষ্ট করে দিল। মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্য তার ফেসবুক স্ট্যাটাসে জানান না যে কিভাবে তিনি জানলেন যে একটা সুনির্দিষ্ট ভারতীয় নম্বর থেকেই ওসমান হাদিকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং সরকার কেন এখন সেই নাম্বারটি, মানে যদি উপদেষ্টা জেনে থাকেন তিনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন যে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিতে হবে? তার কাছে কি সেই নাম্বার আছে? ওসমান হাদির ফোন
খুঁজলে তো সেই নম্বরটি পাওয়ার কথা, সেই বিষয়ে কি কোনো অনুসন্ধান জানানো হয়েছে? এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে 14ই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে, কল আসছে, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবার পরিজনের ওপর নজর রাখার কথা হচ্ছে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন, সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন? ওসমান হাদির ওপর গুলিবর্ষণের 24 ঘন্টা পার হওয়ার আগেই ইন্টারনেটে প্রাপ্ত তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ নানা প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েদ তারা মিলে বের করে ফেলেন যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগের এক নেতা, এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার পতনের পর এই ছাত্রলীগ নেতা নভেম্বর মাসে অস্ত্রসহ ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন এবং অস্ত্রসহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি 1 মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান। জুলকারনাইন সায়ের তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা ছাত্রলীগেরই পদাধিকারী ছিলেন, ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন, অথচ তিনি মুক্তি পেয়ে যান। রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত আলাপ হয়েছে, কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার কার যোগসাজশে এমন ভাবে ছাড়া পেয়ে গেল, তাতে না আমরা ইনকিলাব মঞ্চ, হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো ক্ষোভ দেখতে পাই, না এ বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা পাওয়া যায়। সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন, কিন্তু হত্যা প্রচেষ্টাকারী 2 যুবকই, মানে যে মোটরসাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফয়সালও, দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের পৌঁছে গেছেন। এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারনাইন সায়ের যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকারনাইন সায়ের সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই, মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন? কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন, ওখানে বা রহস্য করছে কেন? কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে মন্ত্রণালয়ে তলব করে অনুরোধ করেছে যে যাতে হাদিরকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয়, এবং সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের, যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে। কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার কি করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না, কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন। মানে সরকার যে কি করতে পারতো এক্ষেত্রে সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারই দিয়েছে। যখন জানা গেল একেবারে নিশ্চিত করে জুলকারনাইন সায়ের বলছেন যে তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন, তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন। এ দুজন রীতিমতো হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ পথে লোকজন এবং মালামাল পারাপারের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সেই অভিযোগে, মানে পুলিশের কাছে তার মানে এখন রীতিমতো খবর আছে যে ওই সীমান্ত দিয়েই পাড়ি দিয়েছে, কিন্তু সরকার এখনো স্বীকার করছে না যে হাদির হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে, যে কারণে পুলিশ কিনা হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকার সীমান্ত দিয়ে যারা পারাপার করেন সব সময় এবং যারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ওই দুজনকে গ্রেফতার করে এনেছে। এখন এই গ্রেফতারটা পুলিশ আগে করলো না কেন? পুলিশের কাছে যদি হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুরে কারা এই পারাপার করে এই তথ্য থাকে, নিশ্চিতভাবে বাংলাদেশের সকল সীমান্ত পথ দিয়ে যারা অপরাধীদের পারাপার
পারাপার করে, মালামাল পারাপার করে, সেই চোরাচালানকারী এবং মানুষ পারাপারকারী ব্যক্তিদের খবর তো তার মানে সারা বাংলাদেশের সকল সীমান্ত দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল। সেই গ্রেফতারগুলো আগে করা হলো না কেন? এই রহস্য ভেদ হয় না। এই প্রশ্ন অবশ্যই মনে জাগে যে 2024-এর আগস্টের পর থেকে তো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যেমন তেমনি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলেরা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছিল, যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছিল, তারা তো সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন। তার মানে এই দুই ব্যক্তি সহ বিভিন্ন সীমান্তে এসব সিন্ডিকেট, সীমান্ত দিয়ে অবৈধ পথে লোক চলাচল এবং মালামাল পারাপার যারা নিশ্চিত করেন এবং সেসব সিন্ডিকেট যারা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, ওই ব্যক্তিরা তার মানে এই কাজগুলো অবাধে করে যাচ্ছিলেন। এতদিন পর হঠাৎ করে দুজনকে গ্রেফতার করে আনলো পুলিশ। এই প্রশ্নগুলোর উত্তর তো সরকারকে গুরুত্বের সঙ্গে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথ তদন্ত করছে, নাকি একটা রোমহর্ষক গল্প তৈরির চেষ্টা করছে? মানে আমরা প্রতিদিন খবর পাচ্ছি পুলিশ হাদির ওপর হামলাকারী এই ফয়সালের স্ত্রী, শ্যালক, বান্ধবী সকলকে গ্রেফতার করে ফেলেছে। যেই রেন্টেকারের ব্যবসায়ী তাকে গাড়ি দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে, সকলকে গ্রেফতার করে ফেলেছে, সকলকে রিমান্ডে নিয়ে নিয়েছে। কিন্তু ওই যে ফয়সাল যে কিনা এই হত্যা প্রচেষ্টা চালালো এবং তার মোটরসাইকেল চালক, এ দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এখন পুলিশের কাছ থেকে আমরা নানা রকম রোমহর্ষক গল্প শুনছি, মানে গল্পের মধ্যে অনেক রসালো এলিমেন্ট যুক্ত হচ্ছে। যেমন ধরেন প্রতিদিন খবর উঠছে প্রেমিকাকে সঙ্গে নিয়ে হাদিকে খুনের ছক কষেন শুটার ফয়সাল। সেখানে আমরা জানতে পারি যে তার প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে নিয়ে ফয়সাল করিম ওরফে দাউদ খান একটা রিসর্টে বসে কিভাবে খুন করবেন এই পরিকল্পনা করেন। সাভারের ওই রিসর্টে গিয়েও তদন্ত চালিয়ে এসেছে গোয়েন্দা বাহিনী। গোয়েন্দা পুলিশের তৎপরতায় এরই মধ্যে মা বাবাকে ধরে ফেলা হয়েছে ফয়সাল করিমের, এবং সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে শুটার ফয়সালের বাবা মা দায় স্বীকার করেছেন, তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে 164 ধারায়, মানে সেই 164 ধারায় তো কতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায়, সেখানে তারা বলেছেন যে তারা অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেছেন। এবং রীতিমতো পুলিশ দাবি করছে যে ফয়সালের ব্যবহৃত গুলি এবং ম্যাগাজিন নাকি সে উপর থেকে, বোনের বাসার উপর থেকে নিচে ফেলে দিয়েছিল এবং পুলিশ 2-3 দিন পরে, মানে কয়েকদিন বাদে বোনের বাসা পর্যন্ত হাজির হয়ে তখনও সেখানে গুলি আর ম্যাগাজিন খুঁজে পেয়েছে। অন্যদিকে আবার ব্যবহৃত অস্ত্র খুঁজে পেয়েছে নরসিংদীর এক বিলে। এখন পুলিশ এই সূত্রগুলো মিলিয়ে আমাদের বলছে না যে ওসমান হাদির মাথা থেকে কি বুলেট বের করা গেছে, বা যে বুলেটটি বলা হয়েছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল, সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে? খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না। কটি গুলি করা হয়েছিল ওসমান হাদিকে সেটাও জানা যায় না। এমনকি অনেকে এখন এই প্রশ্নও তুলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে যারা এসবে অভিজ্ঞ তারা প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজে চলন্ত রিকশায় থাকা হাদির পাশ দিয়ে চলন্ত মোটরসাইকেল দিয়ে যেদিক দিয়ে এই হত্যা প্রচেষ্টাকারীরা যাচ্ছেন বলে দেখা যাচ্ছে সিসিটিভিতে, তাতে সেখান থেকে ফয়সাল গুলি করলে সেই গুলি হাদির মাথার যেদিকে লেগেছে সেদিকে লাগবার কথা কিনা। এমনকি আমি দেখছিলাম গোলাম মাওলা রনি, তিনি তার ছাত্র জীবনে তার একই মিছিলে থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করে এমন বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, এমনকি হাদির শুভাকাঙ্ক্ষী অত্যন্ত ঘনিষ্ঠ জন পিনাকি ভট্টাচার্য, তিনি কিন্তু হাদির ওপর হামলার প্রথম দিনে এই প্রশ্ন করেছিলেন যে তিনি নিজে একজন অত্যন্ত দক্ষ শুটার, কিন্তু তিনি বুঝে পাচ্ছেন না যে কি করে চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত রিকশায় হাদিকে গুলি করে এমন নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব। এখন প্রফেশনাল শুটারের প্রশ্ন এসেছে। প্রফেশনাল শুটারদেরকে ষড়যন্ত্রকারীরা নিয়োগ করছে সে কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় ডেকে 3 রাজনৈতিক দলকে, জামাত, বিএনপি এবং এনসিপি কেও বলেছেন। তাহলে এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার? অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা মা ভাই বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং
এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন, এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? আর সবচেয়ে যে রহস্য এখন পর্যন্ত ভেদ হলো না সেটা হচ্ছে